নূরের কথা শুনে তুর্যের পা থেমে গেল। তুর্য ধীরে ধীরে নূরের দিকে ঘুরে তাকালো। তার চোখের চাউনিটা এবার বদলে গেছে বিস্ময় আর সুপ্ত ক্ষোভে। সে নূরের দিকে এগিয়ে গিয়ে তার দুই কাঁধ শক্ত করে ধরল। মেয়েটার চোখ দিয়ে তখন টুপটাপ করে জল ঝরছে। ভয়ে শরীরটা কেঁপে উঠছে বারবার। তুর্য নূরের চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করলো, কোন ছেলেগুলো নূর? কোন মোড়ে দাঁড়িয়ে থাকে? নূর ভয়ে তুর্যের শার্টের হাতাটা খামচে ধরলো। তারপর কাপা কাপা গলায় বলল, ওই চৌরাস্তার মোড়ে। নূরের কথা শেষ হতেই নীলুফা ইয়াসমিন এসে দাঁড়ালো দরজায়। নীলুফা ইয়াসমিনকে দেখে তুর্য নূরের বাহু ছেড়ে দিল। ছেলের এমন কর্মকাণ্ড দেখে নীলুফা ইয়াসমিন বেজায় রেগে গেলেন। তার ধারণা কালকের ঘটনাকে কেন্দ্র করে তুর্য নূরকে শাসন করছে। নীলুফা ইয়াসমিন তেড়ে এসে তুর্যের গালে চড় বসিয়ে দিল। মায়ের হাতে চড় খেয়েই তুর্য মায়ের দিকে হতভম্ব হয়ে তাকাতেই নীলুফা কড়া গলায় বলল, নিজেকে কি ভাবিস তুর্য? ভার্সিটির লেকচারার হয়েছিস বলে তোর সবকিছু মেনে নিতে হবে আমাদের? মনে রাখিস তুর্য, আমি তোর মা, আর তোর সামনে যে দাঁড়িয়ে আছে সেটা তোর হবু বউ। এতটুকু বলেই নীলুফা ইয়াসমিন নূরকে নিয়ে চলে গেল। কালকে ইফটিজিং এর ঘটনা নীলুফা ইয়াসমিন জানেন। নূর কালকেই এসে বলেছে, সেই কারণেই নীলুফা ইয়াসমিন নূরের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পাছে মা মরা মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে নীলুফা ইয়াসমিন কিভাবে আটকাবে? তাই তিনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। নীলুফা নিজে নূরকে স্কুল পৌঁছে দেওয়ার জন্য ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। তারপর কটমট করে তুর্যের দিকে তাকিয়ে নূরকে নিয়ে ঘর দিয়ে বের হয়ে গেল। নীলুফা নূরকে স্কুল শেষে বাসায় নিয়ে এলো, কিন্তু তুর্য আজ বাসায় আসছে না। নীলুফা বারবার ফোন দিচ্ছে কিন্তু তুর্য তুলছে না। এমন সময় তুর্যের ফোন বন্ধ হয়ে গেল। নীলুফা ইয়াসমিন হতাশ হয়ে সোফায় বসে পড়ল। তুর্যের বিয়ের কথা শুনে তার খালামুনিরা সবাই এসেছে। কাজী সাহেব বসে আছে সেই কখন থেকে, শুধু তুর্য নেই। কোথায় গেছে কে জানে? সন্ধ্যা পার হয়ে রাত নামলো, কিন্তু তুর্য এলো না। নীলুফা ইয়াসমিনের মাথায় আকাশ ভেঙে পড়ল। তুর্যকে ফেরানোর কোনো উপায় না পেয়ে নীলুফা রিয়ানকে ফোন করলো। রিয়ান তুর্যের বন্ধু। রিয়ান জানালো তুর্য এখন বাড়ি গেছে, সাথে রিয়াও আছে। রিয়া তুর্যের গার্লফ্রেন্ড। রিয়ার কথা জেনে নীলুফার মাথা গরম হয়ে গেল। মনে কয়েক দফা গালি দিল। এই মেয়েটাই সব নষ্টের মূল, আলটা মডার্ন। এই মেয়েটাই আমার সহজ সরল ছেলেটা নষ্ট করে দিয়েছে, নিজের হাতের পুতুল বানিয়েছে। মায়ের জেদের বিরুদ্ধে তুর্য যে এরম পদক্ষেপ নেবে তা তিনি ভাবতেও পারেনি। নীলুফা রিয়ানকে বলল, যত দ্রুত সম্ভব তুই তুর্যকে বাসায় নিয়ে আয় বাবা। মা তুলল, বন্ধুর মায়ের কথা ফেলতে পারল না রিয়ান। রিয়াকে ফোন করে একটা মিথ্যা কথা বলল, তুর্যর মা স্ট্রোক করেছে, তাড়াতাড়ি ওকে বাসায় পৌঁছে দাও। ওপাশ থেকে রিয়ার কণ্ঠস্বর ভেসে এলো, রিয়ান ভাইয়া, আমি ওকে কি করে নিয়ে যাব? ও তো প্রচুর ড্রিঙ্ক করেছে, ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতেও পাচ্ছে না। আপনি প্লিজ একটু এখানে আসুন না, এসে তুর্যকে গাড়িতে তুলে বাসায় পৌঁছে দিন। রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেললো। সে জানে তুর্য মাঝে মাঝেই এমন চরম পাগলামি করে, প্রচন্ড ডিপ্রেশনে বা মানসিক চাপে থাকলেও নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনও কখন কি করে বসে সে নিজেও জানে না। হয়তো এই বিয়েটা ডুবাতেই ও আজ এমন ভাবে নিজেকে ডুবিয়েছে। রিয়ান আর এক মুহূর্ত দেরি না করে নিজের গাড়ির চাবিটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা এক দীর্ঘ মানসিক ধকল শেষে রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। তখন তুর্যকে নিয়ে রিয়ান তুর্যের বাসার দোরগোড়ায় পৌঁছায়। গাড়ির ব্যাক সিটে তখন প্রায় তুর্য মদ্যপ অবস্থান হয়ে পড়ে আছে। রিয়ান গাড়ি থামিয়ে পিছনের দরজা খুলে তুর্যকে প্রায় পাজাকোলা করে তুলে আনলো। সেই সন্ধ্যা থেকে কোণে সেজে খাটের এক কোণে বসে আছে 15 বছরের নূর। এই ভারী গয়না আর শাড়িতে তার অসহ্য লাগছে। এমন সাজ সে কখনো সাজেনি, সব সময় সাধারণ পোশাক পরেছে। কিন্তু আজ তার এই ছোট্ট বাড়ন্ত শরীরে চাপিয়ে দেওয়া হয়েছে ভারী লাল রঙের বেনারসি শাড়ি। শাড়ির শক্ত জড়িগুলো তার নরম চামড়ায় তীব্র অস্বস্তি তৈরি করেছে। ভারী ওড়নার নিচে তার ছোট্ট মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। বসে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে তার, কিন্তু নড়াচড়া করার উপায় নেই। তুর্যের বড় মামি আর খালারা কড়া গলায় বলে গেছেন, বোনেদের নড়তে চড়তে নেই, চুপচাপ করে মাথা নিচু করে বসে থাকতে হয়। নূর বড় বড় চোখ করে ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে ভাবছিল, বিয়ে জিনিসটা এত কষ্ট কেন? ভাবনার মাঝেই তুর্যের মামাতো বোন তমার ডাকে নূর মাথা তুলে তাকালো। তমা এসে নূরের পাশে বসে বলল, কাজী সাহেব আসছে নূর, এখন তোমার বিয়ে পড়াবে। এই বলে ঘোমটাটা আর একটু টেনে দিল তমা। কাজী সাহেব ঘরে এলেন, বিয়ে পড়ালেন।
বিয়ে পড়ানো শেষ হলে নূরকে নিয়ে যাওয়া হলো তুর্যের ঘরে। তুর্যের রুমে ঢুকতেই নূরের কেমন একটা ভয় ভয় লাগছে। নূরকে তুর্যের ঘরে দিয়ে সবাই চলে গেল। তারপর নীলুফা ইয়াসমিন ঘরে ঢুকলো। তুর্য যদি নূরকে কিছু বলে বকাঝকা করে, এই জন্য তিনি তুর্যকে বোঝানোর জন্য ঘরে এলেন। তখনে তুর্যের নেশার ঘোর কিছুটা কমেছে। নীলুফা তুর্যের ঘরে ঢুকতেই তুর্য ঘর থেকে বেরিয়ে যেতে নিল। মায়ের প্রতি তার ভীষণ রাগ হচ্ছে। জোর করে কোনো একটা মেয়েকে অন্যের গলায় ঝুলিয়ে দেয় নাকি? কিশোরী মেয়ে আশ্রিতা নীলুফা ছেলের পথ আটকালেন। তারপর তুর্যের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, কি শুরু করেছিস সেগুলো? মেয়েটার কি তোর কাছে কোনো মূল্য নেই? তুর্য দায় সারা উত্তর দিল, না মা, ও একজন আশ্রিতা। তুই নূরকে এইভাবে অবহেলা করতে পারিস না তুর্য। একবার ভেবে দেখ, ওর বাবা নেই, মা নেই। তুই এইরকম করলে ওর পাশে কে দাঁড়াবে বল? ও কোথায় যাবে? এখনো তোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কিছু করিনি, কিন্তু সেদিন যখন নূরের মুখ থেকে শুনলাম ওই ছেলেগুলো ওকে বাজেভাবে ছুঁয়ে দিচ্ছে, ওকে রেপ করার হুমকি দিয়েছে, রাজি না হলে ওর কিছু না কিছু করবে, তখনই সিদ্ধান্ত নিলাম নূরকে তোর সাথে বিয়ে দেব। তুই ওর সামনে ঢাল হয়ে থাক তুর্য। দুইটা বছর ধরে মেয়েটা আমাদের বাড়িতে আছে। তোর কি নূরের প্রতি একটুও মায়া হচ্ছে না? যেই মেয়েটার মুখের দিকে তাকালে আমি সবকিছু ভুলে যাই। আর তুই? নীলুফা ইয়াসমিন আর কথা বলতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। মায়ের এতগুলো কথায় তুর্যের মন গলল না, বরং তার রাগ আরো বেড়ে গেল। বিয়ে তুমি ওকে দিয়েছো, তুমি ওকে নিয়ে থাকো। আমি স্বেচ্ছায় বিয়ে করিনি মা, শুধু তোমার দিকে তাকিয়ে আমি এই বিয়েতে কবুল বলেছি। এখনো আমাদের বিয়ের রেজিস্ট্রি হয়নি। আমার এখনো ইচ্ছে করলে ওকে ডিভোর্স দিতে পারি, কিন্তু দেব না। শুধু তোমার কথা ভেবে আমি মনের ওপর পাথর চেপে কবুল বলেছি। আমি তোমাকে নিয়ে ভেবেছি, এবার তুমি আমাকে নিয়ে ভাবো। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে মা। আমি নিঃশ্বাস নিতে না, মরে যাব আমি। তোমার তুর্য মরে যাবে মা। আমাকে একটু একা থাকতে দাও। আমি বরং আমাদের পুরানো বাসায় গিয়ে কয়েকটা দিন থাকি। নীলুফাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে গেল তুর্য। যাওয়ার আগে একবার আর চোখে নূরের দিকে তাকালো তুর্য। নূর খাটের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। এতক্ষণ তুর্যের সব কথা শুনেছে। তুর্যের শীতল চাউনিটা নূরের ভিতরে সমস্ত বাঁধ ভেঙে দিল। সে তো মনে মনে তুর্যকে ভালোবাসতো। প্রথম যেদিন তুর্যকে দেখেছিল, সেই দিনই তুর্য নামের মানুষটা তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছিল। কিন্তু সে কাউকে কিছু বলেনি, শুধু একতরফা ভাবে ভালোবেসে গেছে। আর সেই মানুষটাকে সে নিজের করে পেয়েও পেল না। সে আর নিজের কান্না আটকে রাখতে পারল না। দুই হাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। চোখের জলে লাল বেনারসিটা ভিজে যাওয়া আটকানো গেল না। পুরো শরীরটা কান্নার তোড়ে কাঁপতে লাগলো। তুর্য একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে আর এক মুহূর্তও তাকালো না। টান মেরে দরজাটা খুলে সে অন্ধকারের বুকে মিলিয়ে গেল। বিছানার উপরে গুটিসুটি মেরে কাঁদতে থাকা এই ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে নীলুফার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তিনি বিছানায় বসে নূরকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। নূরের ছোট্ট মাথাটা তার বুকে চেপে ধরতেই নীলুফার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি নিজের শাড়ির আঁচল দিয়ে নূরের গাল বেয়ে পড়তে থাকা অশ্রু আর গলে যাওয়া কাজল আলতো করে মুছিয়ে দিলেন। মেয়েটার কাঁপতে থাকা পিঠে হাত বুলিয়ে অত্যন্ত নরম গলায় বললেন, কাঁদিস না নূর, কাঁদিস না মা। 2 দিন সময় দে নূর, তারপর দেখ আমি কি করি।